এই লেকচারে আমরা মডার্নাইজেশন থিওরি নিয়ে আলোচনা করব। এখানে আমরা লার্নিং অবজেক্টিভস নিয়ে আলোচনা করছি। এখানে তোমরা কি শিখবে, এক হচ্ছে যে মডার্নাইজেশন থিওরির যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পশ্চাৎপট, দ্য নেচার অফ মডার্নাইজেশন তার প্রকৃতি, ইকোনমিক্স অফ মডার্নাইজেশন তার অর্থনীতি এবং দ্য সোশিয়োলজি অফ মডার্নাইজেশন মডার্নাইজেশনের সমাজতত্ত্ব। আমরা এবার ব্যাকগ্রাউন্ড অফ মডার্নাইজেশন নিয়ে আলোচনা করছি। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ক্ষমতাশালী দেশ হয়ে গিয়েছিল এবং একটি নতুন সাম্রাজ্যবাদ শুরু করলো আমেরিকা। তারা গোটা বিশ্বের ওপর আধিপত্য কায়েম করার উদ্দেশ্যে তারা পরিকল্পনা নিল এবং 1950 এবং 60-এর দশকে তারা একটা পরিকল্পনা নিল, রাজনৈতিক পরিকল্পনা। তো সেখানে আমরা তিনটে জিনিস দেখি, থ্রি এলিমেন্ট ব্যাকগ্রাউন্ড অফ মডার্নাইজেশন থিওরি, থ্রি এলিমেন্ট। এক হচ্ছে বাইপোলারিটি। বাইপোলারিটি হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যে দ্বন্দ্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে দুটো সুপার পাওয়ার ছিল, একটা হচ্ছে রাশিয়া আর এক হচ্ছে আমেরিকা। সোভিয়েত রাশিয়ার সঙ্গে যে দ্বন্দ্ব, তাহলে দুটো মানে একটা বাইপোলার ওয়ার্ল্ড হয়ে গেল। একদিকে আমেরিকা এবং যে ধনতান্ত্রিক বা গণতান্ত্রিক রাষ্ট্র যাই বলো না কেন, আর দু নম্বর হলো যে সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র। প্রথমটাকে বলা হয় যে আমেরিকান ব্লক এবং দ্বিতীয়টাকে বলা হয় যে সোভিয়েত ব্লক। দু নম্বর হচ্ছে কন্টেনমেন্ট। আমেরিকার একটা নীতি ছিল কন্টেনমেন্ট। এবং 3 নম্বর হচ্ছে এড ডোনার কম্পিটিশন। তার এই বইতে দ্য এজ অফ এক্সট্রিমস, দ্য শর্ট 20th সেঞ্চুরি 1914 to 1991, যা 1995 সালে প্রকাশিত হয়েছিল। একজন ব্রিটিশ মার্কসিস্ট হিস্টোরিয়ান, তিনি এই বিংশ শতককে বিশ্লেষণ করেছেন। বিংশ শতকের ইউরোপিয়ান যে এনলাইটেনমেন্ট, যেটা তোমরা পড়ো বিয়েতে, যে ইউরোপিয়ান যে এনলাইটেনমেন্ট অর্থাৎ জ্ঞানদীপ্তির যুগ, যখন মানুষ জাগরিত হচ্ছে, তাদের বৌদ্ধিকভাবে জাগরিত হচ্ছে, সেই সময় মানুষ ভাবত যে আমাদের উন্নতি হবে। স্বর্ণযুগটা আগে, আমাদের পেছনে নেই, স্বর্ণযুগটা আগে রয়েছে। তো এই যে অপটিমিস্টিক প্রজেক্ট ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের, সেটা কিন্তু বিংশ শতকে সেই প্রজেক্টের মৃত্যু ঘটল। এনলাইটেনমেন্টের মূল দুটো বিষয় ছিল, একটা হচ্ছে ন্যাশনালিজম, যুক্তিবাদ, এবং হিউম্যানিজম, মানবতাবাদ। আমরা দেখি যে বিংশ শতকে এটা বলছে সিরিজ অফ ডিজাস্টার, যুদ্ধ, বিপ্লব, মন্দা, এবং তারপরে একটা খুব ছোট একটা স্বর্ণযুগের পর আবার একটা আমরা দেখছি যে এটা ভাসমান অবস্থা, যে কোন দিকে বিশ্ব যাবে সেটা বোঝা যাচ্ছে না। ইনি হলেন
এরিক হবসবম, যিনি এই বিংশ শতককে বিশ্লেষণ করেছেন। আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে ক্ষমতার যে ইউরোপ থেকে আমেরিকাতে ক্ষমতা, বিশ্ব ক্ষমতা এটা কিন্তু চলে গেল। বিংশ শতকের প্রথম দিকেও আমেরিকা কিন্তু বিশ্ব রাজনীতিতে খুব একটা মাথা ঘামাতো না। এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে ইউরোপিয়ান দেশগুলি দুর্বল হয়ে পড়ল এবং আমেরিকাই বিশ্বের ওপর আধিপত্য শুরু করলো। ওই জন্য বলছে শিফট ইন পাওয়ার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে আমরা দেখি যে ইউরোপিয়ান দেশগুলির ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। আমেরিকা চাইছিল যে এই যে কলোনিয়াল ইকোনমিক ব্লকস গুলোকে সরাতে। এই সেন্টার, সেগুলোর কেন্দ্র ছিল পারি, আমস্টারডাম, লন্ডন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে সুপার পাওয়ারের আবির্ভাব হলো। আমরা আগেই বলেছি যে আমেরিকাকে বলা হতো লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড, ইউএসএ, এবং তার সঙ্গে সঙ্গে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, এর পুরো নাম হলো ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। সে হলো সমাজতান্ত্রিক যে দুনিয়ার নেতা। তো এই যে এই দুটি বৃহৎ শক্তি ইউএসএ এবং ইউএসএসআর, তারা আন্তর্জাতিক মহলে তাদের যে লড়াই, ঠান্ডা যুদ্ধ, এটাকেই আমরা বাইপোলারিটির ধারণা দিয়ে বোঝার চেষ্টা করি। এই হলো এরিক হবসবমের সেই বিখ্যাত বই এজ অফ এক্সট্রিমস, দ্য শর্ট 20th সেঞ্চুরি। আরেকটা হলো যে কন্টেনমেন্টটা কি 1945 থেকে 1970 অবধি হবসবম বলছেন এটা ছিল একটা ইকোনমিক গোল্ডেন এজ। এই সময়টাও ছিল ঠান্ডা লড়াইয়ের যুগ। কন্টেনমেন্টের ধারণা হলো যে আমেরিকার যে ঠিক করেছিল যে কমিউনিজমকে যেভাবেই হোক থামাতে হবে। ইউরোপ আমরা জানি যে ইস্টার্ন ব্লক এবং ওয়েস্টার্ন ব্লকে বিভক্ত ছিল। ইস্টার্ন ব্লক ছিল কমিউনিস্ট স্টেট, সেখানে সোভিয়েত ইউনিয়ন, কিউবা অবশ্য ইউরোপের বাইরে, পিপলস রিপাবলিক অফ চায়না সেটাও কিন্তু ইউরোপের বাইরে, বাকিগুলো যেমন রোমানিয়া, হাঙ্গেরি, জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক, পোল্যান্ড, তো এই সব ছিল ওয়ারসো প্যাক্ট কান্ট্রি। আমেরিকা যেমন ন্যাটো, সেন্টো, সিয়াটো এইগুলো এসব সমস্ত সামরিক যে আঁতাত গড়েছিল বিভিন্ন জায়গায়, তেমনি সোভিয়েত রাশিয়াও কিন্তু আঁতাত গড়েছিল, যাকে বলা হয় ওয়ারসো প্যাক্ট, তার মাধ্যমে এই আঁতাতগুলো গড়েছিল। তো ওয়েস্টার্ন ব্লক আমরা দেখছি
যে সমস্ত ধনতান্ত্রিক রাষ্ট্র তার মধ্যে রয়েছে, যেমন যে আমেরিকা, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, নরওয়ে, তুর্কি, সুইডেন, এরা সবাই কিন্তু নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর সদস্য ছিল এবং এখনো রয়েছে। তাহলে মডার্নাইজেশনটা কি আসলে? মডার্নাইজেশন আসলে আমেরিকানাইজেশন। মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকীকরণ। আমরা মডার্নাইজেশন বলতে বুঝি তো আধুনিকীকরণ, কিন্তু আধুনিকীকরণের মানদণ্ডটা কি? মানদণ্ড হচ্ছে আমেরিকান জীবনযাত্রা। এই মতাদর্শগত ধারণা আমেরিকার, সেটা কিন্তু আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্যে করা হয়েছিল এবং যে ধনতান্ত্রিক বা উদারনীতিক যে বাজার অর্থনীতি, তার যে কাজ, তার সঙ্গে জড়িত ছিল কমিউনিজমের কে প্রতিরোধ করার ব্যাপারে তা জড়িত ছিল এবং ভবিষ্যতের দুনিয়ার যে আর্থিক যে সমৃদ্ধি, তার সঙ্গেও জড়িত ছিল। আমেরিকা ফ্রি ওয়ার্ল্ডের কথা বলেছিল, যে ফ্রি ওয়ার্ল্ডটা কি? সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড। 1947 সালে আমেরিকান কংগ্রেসে তৎকালীন যে রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান একটি বক্তব্য রাখেন। তিনি সেখানে ডক্ট্রিন অফ কন্টেনমেন্ট বলে একটি নীতি ঘোষণা করেন। কন্টেনমেন্ট মানে এই যে আমেরিকা কোনো রকম পরিবর্তন বরদাস্ত করবে না। যে পরিবর্তন সে মত দেয়নি, এরকম কোনো পরিবর্তন সে বরদাস্ত করবে না। এবং তার ফলে কিন্তু আমেরিকাতে বিভিন্ন জায়গায় যুদ্ধে জড়িয়ে পড়তে হয়। ইনি হলেন হ্যারি এস ট্রুম্যান। এইড ডোনার কম্পিটিশন। এইড ডোনার কম্পিটিশন হলো আমেরিকার সঙ্গে রাশিয়ার যে দ্বন্দ্ব, তৃতীয় বিশ্ব দেশগুলিকে কাছে আনার জন্য যে প্রতিযোগিতা এই দুজনের মধ্যে শুরু হয়েছিল, সেটাই হচ্ছে এইড ডোনার কম্পিটিশন। প্রথম দিকে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে পুনর্গঠন করার জন্য আমেরিকা সচেষ্ট হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে তৃতীয় বিশ্বকে উন্নত করার জন্য আমেরিকা সচেষ্ট হয় এবং যেটাকে বলা হয় কি ইভেন্ট, যে ঘটনা এই প্রেক্ষিত বদলানোর ব্যাপারে সাহায্য করেছিল, সেটা হচ্ছে ব্যান্ডুং কনফারেন্স 1955 সালে। এই ব্যান্ডুং কনফারেন্স থেকে নন অ্যালাইন্ড মুভমেন্ট অর্থাৎ গোষ্ঠী নন অ্যালাইন্ড মুভমেন্টের সূত্রপাত হয়। নন অ্যালাইন্ড মুভমেন্ট হলো যে কিছু দেশ তারা কোনো গোষ্ঠীতেই তারা থাকবে না, তারা পৃথক রাজনীতি করবে। সোভিয়েত রাশিয়া এই এইড গিভিং অর্থাৎ সহায়তা এই ব্যাপারে ঢুকলো যখন
আমেরিকা এই ধরনের সহায়তা করতে রাজি হলো না। 1956 সালে ক্রুশ্চেভ উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার জন্যে প্রতিশ্রুতি দেয়। ইউএসএ আসওয়ান ড্যামের জন্য ইজিপ্টে তখন ইজিপ্ট বা মিশর আসওয়ান ড্যাম তৈরি করছে। এই আসওয়ান ড্যাম মিশরের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তো হঠাৎ করেই আমেরিকা মিশরের কাছ থেকে মানে মিশর থেকে সাহায্যের হাত গুটিয়ে নেয়। তখন সোভিয়েত ইউনিয়ন সে মিশরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই ঘটনা থেকেই এড ডোনার কম্পিটিশন শুরু। মডার্নাইজেশন থিওরি সেটা এই এড ডোনার কম্পিটিশনের যুগেই তৈরি হয়েছে। এবার আমরা দেখি যে ইকোনমিক্স অফ মডার্নাইজেশন। মডার্নাইজেশন অর্থাৎ অর্থনীতির ইকোনমিক্স মডার্নাইজেশনের অর্থনীতিটা কি? প্রথমে আমরা দেখি কেনশিয়ান ইকোনমিক্সের সঙ্গে যে মতের যে বিতর্ক সেটা নিয়ে আলোচনাটা আগে শুরু করি। কিনসের মেন আর্গুমেন্ট যেটা ছিল যে মূল এটা হচ্ছে যে পূর্ণাঙ্গ নিয়োগ বা পূর্ণ নিয়োগ রাখার জন্য খরচ যদি না হয় তাহলে সেই যে ঘাটতিটাকে সরকার পুষিয়ে দেবে। বিলেতের গ্রেট নিউ কেমব্রিজ স্কুল তারা দাবি করেন যে কিনস পলিটিক্যাল ইকোনমিকে আবার আবিষ্কার করেছেন। এবং এরা করলেন কি কিনসকে ফর্মাল ইকোনমিক অ্যানালিসিসের মধ্যে ঢোকানোর চেষ্টা করলেন। 80-র দশকের মধ্যে কিনস বিরোধী অর্থনৈতিক উদারনীতিবাদ সেটা মোটামুটি প্রথম বিশ্বে একটা জায়গা পেয়ে গেল, তাদেরকে গ্রহণ করলো। রয় হ্যারড বলেছিলেন যে আগে আমরা আলোচনা করেছি যে রয় হ্যারড বলেছিলেন যে অ্যাকচুয়াল রেট অফ গ্রোথ এর সঙ্গে ওয়ারেন্টেড রেট অফ গ্রোথ অর্থাৎ আমরা যেটা আশা করছি যে গ্রোথ রেট এবং যে গ্রোথ রেট আসলে হচ্ছে, বৃদ্ধি যেখানে হচ্ছে সেটা যদি গ্রোথ অফ লেবার ফোর্স অর্থাৎ শ্রমিকের শ্রম যে শ্রমিকের যে সংখ্যা সেটা যদি তার সঙ্গে যদি মেলে তাহলে স্টেডি গ্রোথ উইথ ফুল এমপ্লয়মেন্ট সম্ভব। মানে মানে নিয়মিত বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে পূর্ণ নিয়োগ হবে। কিন্তু হ্যারড নিজেই বলেছেন যে এই ধরনের সম্ভাবনা কম। 1956 সালে এবার হ্যারড কিন্তু তিনি যথেষ্ট রকম তিনি সাবধান বাণী উচ্চারণ করেছিলেন। কিন্তু যেটা হয় আমরা কখনোই তেতো ওষুধ পছন্দ করি না, তাই না? তো সেজন্য 56 সালেই সেটা হ্যারডকে একটু মিষ্টি করে দেন, যাতে তার যে নীতি
নীতি নির্ধারকদের কাছে যেগুলো অস্বস্তিকর সেই দিকগুলো বাদ দিয়ে হ্যারডকে আবার প্রকাশ করেন, করে তিনি দাবি করেন যে বৃদ্ধির যে পথ খুব সহজ এবং কিছুদিনের মধ্যেই সেটা সেলফ সাস্টেনিং হবে, অর্থাৎ নিজে নিজেই সে তাকে আর কোনো বিনা সাহায্যেই সে দাঁড়াতে পারবে। তো সোলোর যে মডেল সেটা এগ ডোনার কম্পিটিশনের যুগে খুব আকর্ষণীয় ছিল। এবার আমরা দেখি আরেকজন বিখ্যাত তাত্ত্বিক রস্তোর, দ্য থিওরি অফ মডার্নাইজেশন। তার এই বইটি দ্য স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ এ নন কমিউনিস্ট ম্যানিফেস্টো, এতেই ওয়াল্ট রস্তো বলেছিলেন যেটা হচ্ছে নন কমিউনিস্ট ম্যানিফেস্টো। তিনি মার্কসের বদলে তিনি মার্কসকে তিনি ইতিহাস বানিয়ে দিলেন। তিনি এখন নতুন মার্কস। তিনি অর্থনৈতিক বৃদ্ধির 5টা স্তরের কথা বললেন। এক হচ্ছে প্রি নিউটনিয়ান স্টেজ, প্রি কন্ডিশনস ফর টেক অফ স্টেজ, ম্যাচুরিটি, হাই মাস কনজাম্পশন। স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ, এখানে আমরা এটাকে খুব সংক্ষেপে আমরা দেখিয়েছি। প্রথমে স্টেজ 1 হচ্ছে প্রি নিউটনিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ নিউটনের আগে যে বিজ্ঞান এবং প্রযুক্তি ছিল, প্রি নিউটনিয়ান অ্যাটিটিউডস, নিউটনের আগে যে ধারণাগুলো ছিল, অর্থাৎ যে কুসংস্কার ছিল, কৃষিভিত্তিক ছিল, একটা ফ্যাটালিস্টিক মেন্টালিটি ছিল, যে আমার সমস্ত ফ্যাটালিস্টিক মেন্টালিটিটা এরকম, যে আমি গরিব, আমি আজকে সাফার করছি, সেটা আমার গত জন্মের পাপের ফল, এরকম আর কি। মানে তোমার পাদ্রীরা বুঝিয়ে দিত যে তুমি তোমার আজকে যে অবস্থাটা খারাপ হয়েছে সেটা তুমি গত জন্মে তুমি যে পাপ করেছিলে সেটার ফল। তো এই ধরনের ফ্যাটালিস্টিক মেন্টালিটি ছিল প্রি নিউটনিয়ান স্টেজে। দ্বিতীয় স্টেজ বলছে প্রি কন্ডিশনস ফর টেক অফের আগের স্তর, এখানে সেলফ সাস্টেনিং গ্রোথ হচ্ছে। এবং পাশ্চাত্য ইউরোপ সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে, এই সময় পাশ্চাত্য ইউরোপে আমরা জানি যে শিল্প বিপ্লব হয়েছিল এবং তারা অনেক মানে সভ্যতার দিক থেকে অনেক উন্নতি করেছিল। 3 নম্বর স্তর স্টেজ 3 টেক অফ স্টেজ, এখানে অর্থনৈতিক বৃদ্ধিটাই নিয়ম হয়ে যায়। স্টেজ 4 হচ্ছে ড্রাইভ টু ম্যাচিওরিটি, 10 থেকে 12% জাতীয় আয় সেটা উৎপাদনের ক্ষেত্রে খরচ হয়, অর্থাৎ সেটা উৎপাদনের ক্ষেত্রে লগ্নি করা হয়। এবং স্টেজ 5 হলো পিরিয়ড অফ হাই মাস কনজাম্পশন, অর্থাৎ এই সময় মানুষের ভোগ অনেক বেড়ে যায়। এই হচ্ছে রস্তোয়ের স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ, এই হচ্ছে তার বই স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ। আর এই হচ্ছেন সে বিখ্যাত, যিনি নিজেকে নতুন মার্কস বলে দাবি করেন, সেই ডব্লিউ রস্তো, ওয়াল্ট হুইটম্যান রস্তো। এবার দেখা যাক রস্তোর তত্ত্ব তখনকার সমাজবিজ্ঞানীরা কিভাবে নিয়েছিলেন। এই যে রস্তোয়ের তত্ত্ব, এগ ডোনার কম্পিটিশনের যুগে তখনকার যে শাসক গোষ্ঠী, আমেরিকার যে শাসক গোষ্ঠী, তাদের এটা খুব কাজে লেগেছিল।
রস্তোয়ার এই তত্ত্বতে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে একটা অ্যান্টি কমিউনিস্ট মেসেজ আছে, যার জন্যে এটা আমেরিকানদের কাছে খুব প্রিয় হয়েছিল, বলছেন প্রেস্টন। কিন্তু পল বারান এবং এরিক হবসবম এটার কঠোর সমালোচনা করেছেন। কারণ তার বলেছেন যে কি রস্তও দিয়েছেন, বলছেন রস্তও অফার্ড লিটল মোর দ্যান আইডিওলজিক্যাল ভার্বিয়েজ বেসড অন কফি হাউস সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল স্পেকুলেশন। আইডিওলজিক্যাল ভার্বিয়েজ, মতাদর্শগত কিছু রাবিশ, সেটা দিয়েছে। আবর্জনা, মতাদর্শগত আবর্জনা, যেটা কতগুলো কফি হাউস সোশিওলজি, কফি হাউসে যে নানা ধরনের আলোচনা হয় তো, এবং পলিটিক্যাল স্পেকুলেশন, রাজনীতি সম্পর্কে নানা ধরনের উল্টোপাল্টা সমস্ত চিন্তাভাবনা, তার উপর ভিত্তি করে এটা হয়েছিল। প্রেস্টন বলছেন যে রস্তর তত্ত্ব কিন্তু সেই যুগের পক্ষে ঠিক যুগ ছিল, কারণ এটা একটা কতগুলো সেই যুগের ক্ষেত্রে কতগুলো সুবিধার কথা বলা হয়েছিল, যেমন টেক অফ স্টেট সেটা 20 বছর চলবে বলেছিল। মডার্নাইজেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মডার্নাইজেশন হচ্ছে আমেরিকান আইডিয়া, এবং সেটা আমেরিকান সমাজবিজ্ঞানীরাই এই আইডিয়াটাকে ছড়িয়ে দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এবং সেটা 1960-এর দশকে সেটা একটা উচ্চ মানে পৌঁছয়। এবার এই ধরনের সমাজকে একটা কমপ্লেসেন্সি, আমেরিকান সমাজ সম্পর্কে সেই সেই সময়কার আমেরিকান সমাজ সম্পর্কে একটা মানুষের মনের মধ্যে একটা চিন্তাভাবনা ছিল যে আমেরিকান সমাজ খুব ভালো সমাজ, এবং এটা খুব ভালো সমাজ, এবং অন্যদের সমাজ, অন্যদেরকে আমরা সভ্য করব, আমরাই সভ্য জাতি। সামাজিক সমাজতত্ত্বে আমরা দেখি যে স্ট্রাকচারাল ফাংশনালিজম বা সোশ্যাল সাইকোলজিতেও আমরা দেখি যে কিছু সার্ভে অ্যানালিসিস ছিল, এবং তাই থেকে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির যে প্রকৃতিটা কি, এবং সেটা বলছেন যে সব সমাজই আমেরিকানদের ধারণা যে all societies were converging towards a common destination dictated by technical and organizational imperatives. সব সমাজ একই ধরনের সমাজ হয়ে যাবে, কেন না সেই প্রযুক্তিগত এবং সাংগঠনিক যে প্রয়োজন সেই মেটাতে গিয়ে একই ধরনের সমাজ হয়ে যাবে। তাহলে তৃতীয় বিশ্বের যে সমাজ সেটাও কিন্তু ভেঙে যাবে, এবং শেষ অবধি আমেরিকান সমাজের মতন সমাজ সেখানেও তৈরি হবে। সে সময়কার যে সবচেয়ে জনপ্রিয় যে তত্ত্ব ছিল সেটা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনাল অ্যানালিসিস। এইখানেই ট্যালকট প্যারসন্সের কাজও কিন্তু সেই সময়কার যে সমাজতাত্ত্বিকদের এবং সেই সময় যে নীতি নির্ধারকদের কাছে একটা খুব উপযোগী একটি তত্ত্ব হয়ে এসেছিল। ট্যালকট প্যারসন্স তার জেনারেল থিওরি অফ অ্যাকশনে তিনি লজিক অফ সোশ্যাল অ্যাকশনের কথা বলেন। তার সোশ্যাল সিস্টেমে যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এভলিউশনের কথা যেটা তিনি বলেন, সেইগুলো কিন্তু মডার্নাইজেশন থিওরিজদের কাজে লেগেছিল। ইনি হলেন ট্যালকট প্যারসন। এখানে প্যাটার্ন ভেরিয়েবলস, তার জেনারেল থিওরি অফ অ্যাকশনে আমরা জানি
যে ট্যালকাট প্যারসন্স প্যাটার্ন ভেরিয়েবলস নিয়ে আলোচনা করেছেন। প্যাটার্ন ভেরিয়েবলস গুলোর দুটো করে থাকে, যেমন ইউনিভার্সালিজম, পার্টিকুলারিজম, অ্যাফেক্টিভিটি, অ্যাফেক্টিভ নিউট্রালিটি ইত্যাদি। এইটাকে যদি আমরা ভাগ করে দিই ট্র্যাডিশনাল এবং মডার্নে, তাতে এরকম হবে। ট্র্যাডিশনাল সমাজে এই থাকবে, অ্যাফেক্টিভিটি থাকবে, পার্টিকুলারিজম থাকবে, স্পেসিফিসিটি থাকবে, অ্যাসক্রিপশন থাকবে, কালেক্টিভিটি থাকবে। অর্থাৎ এখানে তোমার অ্যাফেক্টিভিটি অর্থাৎ অনুভূতি প্রবণ ট্র্যাডিশনাল মানুষ কীরকম, সাবেকি মানুষ কীরকম, ট্যালকাট প্যারসন্সের যদি আমরা এই তত্ত্ব মানি তাহলে আমরা দেখব সাবেকি মানুষ অনুভূতি প্রবণ, তারা এক একটা বিশেষ বিষয়ের ওপর তারা নজর দেয়, স্পেসিফিক কোনো একটা বিশেষ বিষয়, অ্যাসক্রিপশন এটা হচ্ছে যে জন্মগত কতগুলো সামাজিক বৈশিষ্ট্য মানুষের থাকে, এবং কালেক্টিভিটি অর্থাৎ সমাজের ওপর বেশি জোর দেয়। আর আধুনিক মানুষ কি করে, আধুনিক মানুষ হচ্ছে অ্যাফেক্টিভলি নিউট্রাল, অ্যাফেক্টিভ নিউট্রালিটি অর্থাৎ তারা তাদের মধ্যে কোনো রাগ, ক্ষোভ, দুঃখ সব নেই, তারা অ্যাফেক্টিভলি নিউট্রাল। ইউনিভার্সালিজম, তারা বিশ্বজনীন, তাদের যে চিন্তাভাবনা বা তাদের দৃষ্টিকোণটা বিশ্বজনীন। ডিফিউজনেস, ডিফিউজনেস হচ্ছে কি, কোনো একটা সাধারণভাবে কোনো একটা বিষয় নিয়ে তারা ভাবনা চিন্তা করতে পারে। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট অর্থাৎ তারা সবসময় তারা নিজে কি করতে যাচ্ছে, নিজে একজন কোন পরিবার থেকে এসছে, তার জাত কি, তার কুল কি, এসব নিয়ে তারা ভাবে না। তারা ভাবে যে একজন দরিদ্র ঘরে জন্ম দিতেই পারে, কিন্তু সে নিজে কি করলো সেটাই হচ্ছে তার উপর, সেটাই হচ্ছে বিচার্য। এবং সেখানে একটা উদাহরণ খুব উদাহরণ দেয় লক কেবিন টু হোয়াইট হাউস। অ্যাব্রাহাম লিঙ্কন যেমন খুব দরিদ্র ঘরে জন্মেছিলেন, লক ক্যাবিনে তিনি থাকতেন, সেখান থেকে তিনি হোয়াইট হাউস অর্থাৎ আমেরিকান রাষ্ট্রপতি হয়েছিলেন, যা সবচেয়ে সবচেয়ে ক্ষমতাশালী যে জায়গাটা, সেই জায়গায় তিনি নিজের চেষ্টায় পৌঁছেছিলেন। আরেকটা হচ্ছে আমরা দেখছি যে নিজের ওপর, আত্মের ওপর, আত্মকেন্দ্রিকতা বা নিজের ওপরেই নজরটা বেশি মডার্ন সোসাইটিতে। তো এগুলো কিন্তু সবই কিন্তু আমেরিকান সমাজেরই বৈশিষ্ট্য। তাহলে প্যারসনিয়ান মডেল কি ধরনের মডেল, সেটা হচ্ছে যে একটা সেলফ রেগুলেটিং ওয়ার্ল্ড, নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং কতগুলো একটা খুব সেলফ রেগুলেটিং এবং স্থিতাবস্থা রয়েছে, এবং কতগুলো মূল্যবোধ, যেটা সবাই সেই মূল্যবোধকে সবাই সেই মূল্যবোধের ওপর সেই মূল্যবোধগুলোকে মেনে চলে। এর ফলে প্যারসনিয়ান যে মডেল, সেটা আধুনিকীকরণ, মডার্নাইজেশন বা আধুনিকীকরণ, ইন্ডাস্ট্রিয়ালিজম বা শিল্পের যে ধারণা, তাই কনভার্জেন্স, অনেকগুলো মত এক জায়গায় মিলছে, এবং এন্ড অফ আইডিওলজি অর্থাৎ মতাদর্শর মৃত্যু, এই ধারণাগুলোতে পরিণত হয়। তাহলে মডার্নাইজেশনের মেইন ফিচার্সগুলো কি, এবার আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আইডিওলজিক্যাল সেলিব্রেশন অফ দ্য মডেল অফ দ্য ফ্রি ওয়েস্ট, দ্যাট ইজ ক্যাপিটালিস্ট সোসাইটি। প্রথমত যে মতাদর্শগত ধারণা যে আধুনিক সমাজ মানেই হচ্ছে মুক্ত সমাজ,
পাশ্চাত্যে যেরকম মুক্ত সমাজ রয়েছে, তার লক্ষ্য বা গোল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, অর্থাৎ শিল্প সমাজ। লজিক অফ ইন্ডাস্ট্রিয়ালিজম অর্থাৎ শিল্পায়নের তার লজিকটা কি, তার যুক্তি। ইন্ডাস্ট্রিয়ালিজম কি করছে, যে অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা পূর্ব এবং পশ্চিম এই অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে মিল ঘটাচ্ছে। এই যে আমেরিকার 60-এর দশকে খুব উন্নতি করেছিল এবং তার ফলেই কিন্তু একটা আইডিওলজিক্যাল ডিবেট তৈরি হয়। মডার্নাইজেশন থিওরির এবার একটা সমালোচনা নিয়ে আমরা আলোচনা করব। ট্র্যাডিশনাল এবং মডার্ন এই দুটো কি? কাকে আমরা বলবো ট্র্যাডিশনাল, কাকে আমরা বলবো মডার্ন? প্যারসন্সের যে প্যাটার্ন ভেরিয়েবলস তাই থেকে আমরা একটা ধাঁচ পাই যে ট্র্যাডিশনাল কি এবং মডার্ন কি। কিন্তু এটা কি ঠিক? প্যারসন্সের যে এই মডেলটা সবাই কি এটা মানছে? আমরা দেখছি না, সবাই মানছে না কিন্তু। সমস্ত সমাজগুলি তারা আমরা দেখতে পাচ্ছি সমস্ত সমাজ শ্রেণী এথনিক অর্থাৎ এই নিকুলগত ধর্মীয় ধর্মীয় যে আনুগত্য তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে তারা কিভাবে ইউনিভার্সালিস্টিক হলো? তাদের মধ্যে বিশ্বজনীনতা কই? অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন অর্থাৎ যে কি করব? অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন অর্জন করার যে ইচ্ছা সেটা কি শুধুমাত্র মার্কিন সমাজে রয়েছে? আর মার্কিন সমাজের মধ্যেও কাদের মধ্যে রয়েছে? সেখানেই প্রশ্ন যে মিডল ক্লাস ক্যারিয়ারিস্ট যে সে কিন্তু শ্রমিক শ্রেণী এবং যারা ভূস্বামী তাদের মধ্যে আলাদা। মিডল ক্লাস ক্যারিয়ারদের মধ্যে যতটা অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন আমরা দেখি, ওয়ার্কিং ক্লাস বা ল্যান্ডেড অ্যারিস্টোক্র্যাটের মধ্যে কিন্তু আমরা ততটা দেখি না। সেলফ ওরিয়েন্টেশন। আধুনিক সমাজ মানেই কি আত্মকেন্দ্রিকতা? কিন্তু তা তো বলে না। আধুনিক সমাজ আধুনিক সমাজেও কিন্তু আমরা পল্লীর সম্পর্কে, সমাজের সম্পর্কে, মানুষের চিন্তার কথা আমরা দেখি এবং মানুষ অনেক সময় তারা আমেরিকাতেও আমরা দেখেছি, বিলেতেও আমরা দেখেছি যে সমাজের কথা মানুষ ভাবে। ট্র্যাডিশনাল সোসাইটি কি? সাবেকি সমাজ। তা থেকে এগুলো নেই যেগুলো প্যাটসন্স বলেছিলেন যে সেলফ ওরিয়েন্টেশন, ইউনিভার্সালিজম, কনসার্ন ফর অ্যাচিভমেন্ট এগুলো কি নেই ট্র্যাডিশনাল সমাজে? এগুলো রয়েছে, ভালো মতোই রয়েছে। ট্র্যাডিশনাল সমাজের যে সাবেকি সমাজের মানুষও কিন্তু নিজের জন্য ভাবে, তাদেরও বিশ্বজনীন একটা চিন্তাভাবনা রয়েছে, বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি রয়েছে এবং অর্জন করার ইচ্ছাও কিন্তু রয়েছে। সবচেয়ে বড় সমালোচনা এটা হচ্ছে এথনোসেন্ট্রিক বায়াস। আমি আগেই আলোচনা করার শুরুতেই আমি বলেছি যে মডার্নাইজেশন থিওরি মূলত আমেরিকানাইজেশন কথাই বলে, মার্কিনীকরণের কথা বলে। সবাইকে মার্কিন হতে হবে, সবাইকে হলিউড দেখতে হবে, হলিউডের সিনেমা দেখতে হবে, সবাইকে জ্যাজ, ডিস্কো ইত্যাদি
নাচতে হবে। তো ফলে পুরাকালের যে হোয়াইট ম্যানস বার্ডেন, প্রথম দিকে যে হোয়াইট ম্যানস বার্ডেন বলে সেই সাম্রাজ্যবাদীরা যে ধুয়োটা তুলেছিল যে যে সাদা চামড়ার লোকেরাই অন্য অন্য দেশগুলিকে সভ্য করবে, এটাও কিন্তু আমেরিকান সমাজেও কিন্তু এই ধারণাটা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে তৃতীয় বিশ্ব হচ্ছে সাবেকি, পশ্চাৎপদ, এবং আমেরিকাই তাদেরকে আধুনিক করবে। আমেরিকা হচ্ছে আধুনিক, আর যেগুলো আধুনিক নয় সেগুলোর যে সেগুলোর যে চিন্তা, সেগুলোর যে সমাজ, সেগুলো আমেরিকার থেকে আলাদা, সেজন্যই তারা আধুনিক নয়। এই বায়াসটা কিভাবে কাজ করে, এই যে পক্ষপাত দুষ্ট, এই তত্ত্বটা আমরা দেখছি যে পক্ষপাত দুষ্ট। কিভাবে পক্ষপাত দুষ্ট এই ব্যাপারটা কাজ করে, আন্দ্রে গুনজার ফ্র্যাঙ্ক, বা আমি ফ্র্যাঙ্কই বলছি, যে উনি একটা দেখিয়েছেন যে গোটাটাই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে পরিবর্তন, সেখানে উন্নত দেশের ক্ষেত্রে ইতিহাসের কথা বলা হয়, কিন্তু অনুন্নত বা উন্নয়নশীল দেশের কোনো ইতিহাসকে তারা কিন্তু চেপে যায়। মার্কে ব্রিটেনে আমি শুনেছি যে স্কুলে কিন্তু এই যে কলোনাইজেশনের যে ইতিহাস, যে সাম্রাজ্যবাদের যে ইতিহাস, সেটা কিন্তু পড়ানো হয় না। তো কেন এই বিভিন্ন দেশের যে বিভিন্ন অনুন্নত দেশ কেন অনুন্নত, তার কারণ হলো তাদের ইতিহাস পড়লেই বোঝা যাবে। ভারতের ইতিহাস করলেই বলো, যে প্লাসি প্লান্ডারের কথা, পলাশির যুদ্ধ জিতে অবাধে যে কোম্পানির লোক লুণ্ঠন করেছিল, এবং গোটা ব্রিটিশ আমলে যে প্রচুর লুণ্ঠন হয়েছে, সেটা তো আমরা, সেই ইতিহাস তো আমরা ভুলিনি, কিন্তু মডার্নাইজেশন থিওরি এই ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব কিসের জোরে হয়েছিল, তার জন্য তো প্রচুর টাকা লাগতো। সেই পুঁজি কে জুগিয়েছিল? সেই পুঁজি জুগিয়েছিল ভারত। সেই পুঁজি জুগিয়েছিল ভারত, সেই পুঁজি জুগিয়েছিল প্লাসি প্লান্ডার। ফলে যখনই মাদার ইকোনমি বৃদ্ধি ঘটেছে, তখন কলোনির সেগুলো আরো দরিদ্র হয়েছে। এবার আমরা দেখি যে মডার্নাইজেশন থিওরির সঙ্গে নিওলিবারেল থিওরির তফাৎটা কোথায়। মডার্নাইজেশন থিওরির লক্ষ্য হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, নিওলিবারেল থিওরিরও কিন্তু লক্ষ্য হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। মডার্নাইজেশন থিওরি বলছে রাষ্ট্রকে অর্থনীতিতে হস্তক্ষেপ করতে হবে, এবং ফরেন এড, বিদেশি বিদেশি সাহায্যের ওপর, বিদেশি সাহায্য দিয়ে সেই দেশকে আধুনিক করতে হবে। আর নিওলিবারাল থিওরিতে তারা বলছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনো, রাষ্ট্র অর্থনীতি থেকে হাত গোটাও, এবং প্রাইভেটাইজেশন করো, সব কিছু বেচে দাও। এই যে আমাদের সরকার প্রত্যেকটা বাজেটে কি 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 বেচবার জন্যে, কি কি বেচবে, সেটার একটা লিস্ট করে দিচ্ছে। এবার এলআইসি বেচে দিচ্ছে, যে এলআইসি আমাদের কোটি কোটি মানুষের যে এলআইসি, যে সারা জীবনের সঞ্চয়,
এলআইসির কাছে রয়েছে, সেই এলআইসিকে আদানি আম্বানিদের হাতে বেচে দিচ্ছে। মডার্নাইজেশনের প্যাকেজটা কি? প্যাকেজ হলো মডার্নাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালিজম, কনভার্জেন্স, এন্ড অফ আইডিওলজি। অর্থাৎ আধুনিকীকরণ, শিল্পায়ন, কনভার্জেন্স অর্থাৎ আধুনিক চিন্তাভাবনার এক বিন্দুতে আসা, এবং এন্ড অফ আইডিওলজি মতাদর্শের অবসান। আর নিওলিবারাল প্যাকেজ থেকে গ্লোবালাইজেশন, মার্কেটাইজেশন, প্রাইভেটাইজেশন, ফ্রি ট্রেড, ব্যান্ড প্রোটেকশনিজম। গ্লোবালাইজেশন বিশ্বায়ন, মার্কেটাইজেশন বাজারিকরণ, প্রাইভেটাইজেশন বেসরকারীকরণ বা বিরাষ্ট্রীকরণ, ফ্রি ট্রেড মুক্ত বাণিজ্য, এবং কোনো রকম রক্ষা কবচ থাকবে না ইকোনমিতে, অর্থনীতিতে কোনো রক্ষা কবচ থাকবে না, অবাধ প্রতিযোগিতা। তাহলে আমরা দেখছি যে মডার্নাইজেশন থিওরি মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থ থেকেই কিন্তু এই মডার্নাইজেশন থিওরির জন্ম, এবং তার সঙ্গে আমরা দেখি এইড ডোনার কম্পিটিশন, সোভিয়েত রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা, কে কোন দেশকে আর্থিক সাহায্য দিতে পারে। আমেরিকান সমাজবিজ্ঞানীরাই এই তত্ত্বকে তৈরি করেছিল আমেরিকান স্বার্থের একটা মতাদর্শগত যে হাতিয়ার হিসেবে সেটাকে দিয়েছিল। তে অর্থনৈতিক দিক থেকে আমরা দেখি যে কিনশিয়ান ইকোনমিক্স এবং রয় হ্যারডের তত্ত্বকে লঘু করে দেওয়া হয়েছে। স্ট্রাকচারাল ফাংশনালিজম তত্ত্ব সেই সময় জনপ্রিয় ছিল, এবং তার মূল যে প্রবক্তা ট্যালকাট প্যারসন্স যে তত্ত্ব, সেটাকে মডার্নাইজেশন থিওরিস্টরা বদলে তৃতীয় বিশ্বের অর্থনীতিকে মার্কিন অর্থনীতির সঙ্গে সংযোগ করার, মার্কিন অর্থনীতির মতন করার কথা বলেছিল। এবং শেষে আমরা দেখি যে আমরা প্রশ্ন তুলতে পারি যে এই মডার্নাইজেশন থিওরি তৃতীয় বিশ্বের কতটা কাজে লেগেছে। আমরা দেখি তার খুব একটা কাজে লাগেনি, কিন্তু তৃতীয় বিশ্বকে শোষণ করার বরং আরেকটা পদ্ধতি হলো মডার্নাইজেশন থিওরি, আরেকটা মতাদর্শগত হাতিয়ার হলো মডার্নাইজেশন থিওরি। এটা তৃতীয় বিশ্বের কোনো কাজেই লাগেনি। কেন না, তৃতীয় বিশ্বের যে সমস্যাগুলো সেগুলো তো সেটা নিয়ে তো তারা মাথা ঘামায়নি। তারা মার্কিন অর্থনৈতিক এবং সামাজিক চিন্তাকে এই অনুন্নত দেশের উপর চাপিয়ে দিয়েছে। এ হচ্ছে তোমাদের রেফারেন্স, প্রেস্টন ডেভেলপমেন্ট থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 9। এখানেই আমরা শেষ করছি।